খুশবু নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি করে ফেলেছে। যখন সে পৌঁছালো তখন দেখলো রক্তাক্ত অবস্থায় সুজনের নিথর দেহখানা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কষ্টে কাতরাতে কাতরাতে হয়তো সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। খুশবু আলোথালো পায়ে এগিয়ে যেতে যেতে বলল, সোহেলকে বেঁধে ফেলো তোমরা। খুশবুর হুকুম পেতে কয়েকজন শক্তিশালী লোক সোহেলকে নিয়ে গেল। সুজনের পুরো শার্টে টাটকা রক্তের ছাপ স্পষ্টমান। খুশবু সুজনের নিথর দেহ নিজের কোলে তুলে নিতে খানিকটা কুকিয়ে উঠল সুজন। রক্তাক্ত সুজনের দিকে চট করে তাকালো খুশবু। বিস্মিত, উত্তেজিত, ক্রন্দনরত বাচনভঙ্গি খুশবুর। আপনি আপনি বেঁচে আছেন? আপনি বেঁচে আছেন ভাইয়া? ভাইয়া, আপনার কিছু হবে না, কিছু হতে পারে না। আপনি জানেন না, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার অনাগত সন্তান জন্মের আগে অনাথ হয়ে যাবে। তাকে অনাথ হতে দেওয়া যাবে না। আপনি চোখ বন্ধ করবেন না। আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। জফুরা খালা, এই তোমরা ধরো। আরো দুজন খাম্বার মতো লোক এসে সুজনের নিথর দেহকে বহন করতে লাগলো। সুজন কথা বলতে চেয়েও পারল না। দু চোখ তার নিভু নিভু করছে। পা আর মাথা ধরে নিয়ে চলল তারা। আঁকাবাঁকা পথ। এই সামান্য পথকে আরো দীর্ঘ মনে হলো খুশবুর কাছে। খুশবু সুজনকে তাদের গাড়িতে তুলে দিল। সুজনকে স্ট্রেচারে শোয়ানো হলে জফুরাকে বসিয়ে দিল খুশবু। চোখ মুছে বলল, দ্রুত হসপিটালে নিয়ে যাবে, কোথাও থামবে না। ডক্টর জহিরুদ্দিন, অক্সিজেন মাস্ক লাগান। যতটা সম্ভব গাড়িতে ওনাকে প্রাথমিক চিকিৎসা দিন। খুশবু, সুজনকে বাঁচতে দেওয়া যাবে না। ওকে বাঁচালে আমরা নিশ্চিত গরাদের পেছনে থাকব। অগ্নি দৃষ্টিতে তাকালো খুশবু। কর্কশ গলায় বলল, এই কথাটা দ্বিতীয়বার আর নয়। আমি যদি মরেও যাই তবুও সুজন ভাইয়াকে বাঁচাবো। একটা অনাগত বাচ্চার বাবাকে বাঁচাবো। এই মানুষটা যদি কোনো অন্যায় করেও থাকে তবু আমি তাকে বাঁচাবই। তুমি বাধা দেওয়ার কেউ নও। কারণ ওই ব্রণটার কোনো দোষ নেই, কোনো পাপ নেই। জন্মের আগেই সে কেন অনাথ হবে? ওর কি অধিকার নেই একটা সুন্দর জীবন পাওয়ার? ও কেন বঞ্চিত হবে বাবার স্নেহ, ভালোবাসা থেকে? জফুরা চুপ করলো, ভেতরে ভেতরে ফুঁসে উঠল। বিড়বিড় করে বলল, ভুলে যাস না, আমিই তোকে একদিন বাঁচিয়েছিলাম। আর তুই সেই কিনা আমাকে সবসময় ধমকাস। আমি না থাকলে আজ তুই এতদিনে মরে ভূত হয়ে যেতিস সেদিন। হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছিলে। তার বিনিময়ে আমি তোমার জন্য কম করিনি। তোমার জীবনে আমার কি কন্ট্রিবিউশন সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। জফুরা চুপচাপ সবসময় সহ্য করে খুশবুকে। তার কারণ সে এটাও জানে, খুশবু ছাড়া তার ধর্ষণকারীকে শাস্তি দিতে পারত না কেউ। সে একা তো নয়। এই যে একটা সাম্রাজ্য বিস্তার করেছে, এটা সম্পূর্ণই খুশবু করেছে। 2 বছরে নিজের শক্তপোক্ত একটা জায়গা তৈরি করেছে সে। ক্যারাটে, মারপিট, আর্মি ট্রেনিং নিয়ে আজ খুশবু সব দিক থেকে পারদর্শী। একটা ছেলের থেকে সে কোনো অংশে কম নয়। ভাইয়া, আপনাকে বাঁচতেই হবে। চোখ খোলা রাখুন প্লিজ। জহির ভাই, ওনাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আপনার হাতে দিলাম। আমি এখানকার কাজটা শেষ করে চলে যাব হসপিটালে। আল্লাহ যেহেতু এখনো অবধি একটা আশার আলো রেখেছেন, তবে আপনি চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না দয়া করে। তুমি চিন্তা করো না খুশবু। আজ আমি যদি কিছু হয়ে থাকি সেটা সম্পূর্ণ তোমার জন্য। প্রাণপাত করে দেব ওনাকে বাঁচাতে। গাড়ি সাই সাই শব্দ তুলে চলে গেল। খুশবু গেল সেই কুঁড়ে ঘরে। ঘরের এক কোণে শক্ত করে বেঁধে রাখা হয়েছে সোহেলকে। সোহেলকে বেদম প্রহার করার পরেও কিটকিট করে হাসছে সে। সহ্য হলো না খুশবুর সেই নোংরা হাসি। তাল হারিয়ে রাগে সপাট এক থাপ্পড় দিল সোহেলের গালে। গাল যেন ফেটে যাবে সোহেলের। গালের চামড়া লাল টুকটুকে হয়ে গেল সেই থাপ্পড়ে। অন্তর্ভেদী সেই তীব্র রাগ আর 4 বছর থেকে তিল তিল করে বাড়ছে খুশবুর। খুশবু সোহেলের মুখ চেপে ধরল, দাঁতে দাঁত খিচিয়ে শুধালো, আমার আপাকে কেন মারছিলি সেদিন? আমার আপা তো তোর কাছে কিছু চায়নি।
শুধু শুধু আপার প্রাণটা কেন নিলি? কেন? খুশবুর তখন সর্বাঙ্গে রাগ তরতর করে বাড়ছে। রক্ত প্রবাহমান সেই ক্ষোভ কিছুতেই কমবে না আজ। আবারও জোরে সোরে একটা থাপ্পড় পড়ল সোহেলের গালে। সোহেল তবুও হাসছে, থাপ্পড় খেয়েও খুক খুক করে হাসছে। নরপিশাচের মতো রক্তাক্ত দাঁত বের করে বলল, মাইয়া মানুষের হাত হইব নরম, তোর হাত দেহি লোহা। বইয়ের বোন যেন কি লাগে? ও হ্যাঁ, শালি। শালি মানে আদে ঘাড়ওয়ালি। তুই আগের চেয়ে মেলা সুন্দর হইছস। সুন্দরী মানে তো আলাদা তেজ। আমার ভালো লাগছে তোকে দেখতে। তা তোরা তো প্রশংসা করার দৌলতে একটু আলাদা আদর যত্ন হইব নাকি? হ্যাঁ হবে তো। এই তোরা কই সব? আমার আদর যত্নের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আয়। দুলাভাই বলে কথা, সত্যিই তো একটু আলাদা আপ্যায়ন করার প্রয়োজন আছে। খাবার দাবারের স্পেশাল আইটেমগুলো নিয়ে আয় তো দেখি। তৎক্ষণাৎ একটা যুবক বড় থালা নিয়ে হাজির হলো। কাপড়ে ঢাকা দেওয়া সেই থালাটা রাখা হলো সোহেলের সামনে চৌপাতে। একটা স্টিলের বক্সে গরম সীসা টকবক করে তখনও যেন ফুটছিল। অন্য একটা বোতলে রয়েছে অ্যাসিড, পাশেই রয়েছে হাতুড়ি আর লোহা, রয়েছে বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জাম আর একটা ধারালো খঞ্জর। এই যে গোপন আস্তানা, এখানেই এতদিন সোহেল লুকিয়েছিল। খুশবু আজ সোহেলের মাধ্যমে তা জানতে পেরেছে। সে কিছুদিন থেকে সোহেলের হালচাল ভালোভাবে লক্ষ্য করছিল, তাই সে সোহেলের ওপর নজর রাখে। তার কাছে যখন খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে আসে। তবে আস্তে আস্তে ততক্ষণে সোহেল ওর কাজ করে ফেলেছিল। 10 সেকেন্ডে 5 বার ছুরি চালিয়েছে সুজনের পেটে। চোখে যখন আঘাত করতে যাবে তখন খুশবুর লোকজন গিয়ে সোহেলকে আটকে দেয়। এই মাটির ঘরের সন্ধান কাকপক্ষীও পেত না, তাই সে এতদিন চিরুনি তল্লাশি করেও পায়নি। এমনকি অনেকবার সে সুফলকে ধোকা দিয়ে নিজেই খুঁজেছে। সোহেলকে ট্রেস করা ছিল অসম্ভব। সোহেল গভীর জলের মাছ, তাই সে এতদিন নিজেকে এই শহরে লুকিয়ে রাখতে পেরেছে। খুশবু যদি আগে থেকে জানতো চট্টগ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে এই সাঁওতালদের সঙ্গে মিশেছে, তবে সে আরও আগেই পেয়ে যেত। আজকের পর খুশবু নিজেই গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করবে। সে জানে সকালে সুফল কেন ছুটে বেরিয়ে গেছিল। কারণ খুশবুর ইনস্ট্রাকশনে জফুরার ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হয়েছিল। প্রতিটি লাশের মতোই সেই লাশটাকেও গলিয়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। সুফল সেদিন তাকে ধরেই ফেলেছিল প্রায়। আফিংয়ের আস্তানা থেকে উদাও হয়ে আসাটা ছিল খুশবু 2 সেকেন্ডের ব্যাপার। গোপন সেই পার্টিশন সরে গিয়ে সে পড়েছিল নিচে। সে পড়তে আবার সেই পার্টিশন অটোমেটিক বন্ধ হয়ে গেছিল, যার দরুন খুশবুকে সুফল ধরতে পারেনি। আর সে এখন এটাও জানে তার ব্যাপারে সুফল সবকিছু জানে। জানলেও তার কিছু যায় আসে না, কারণ মেন কালপ্রিটদের শাস্তি দেওয়া শেষ। 4 বছর, 4টে বছরে জানোয়ার নিজেকে আড়ালে রেখেছে। পুলিশ কর্মকর্তারা সেই কেসটার কথা ভুলেই গেছে। হিংস্র খুশবু পায়ের ওপর লোহা ধরে হাতুড়ি দিয়ে সপাটে এক বাড়িতে গেঁথে ফেলল। সোহেল গগন বিদারী চিৎকার দিল। হাতের নখ থেকে শুরু করে পায়ের নখ কিছুই বাকি রাখা হলো না সোহেলের। নখ উঠানো শেষ হলে তার প্রতিটি আঙুলে লোহা গেঁথে ফেলল খুশবু। সোহেলের আত্মচিৎকার শুনে খুশবু হাসতে লাগলো হো হো করে। তা খাতির যত্ন, আন্তরিকতা মনে ধরেছে দুলাভাই। পছন্দ না হলে আমার কিছু করার নেই দুলাভাই। আমি এর চেয়ে ভালো আপ্যায়ন করতে জানি, তবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। কারণ আমার আপ্যায়নের ধরন খানিকটা ভিন্ন। অবসন্ন, প্রাণ কারা ছটফট, কষ্ট জর্জরিত সোহেলের মুখের অবস্থা করুন। তবু এক বিকৃত শব্দ ছুড়ল সোহেল। সঙ্গে সঙ্গে খুশবু হুকুম দিয়ে বলল, সীসাটা দে। এই শালার আজ এমন মৃত্যু দেব যে এর লাশ দেখেও মানুষের বমি আসবে। ওর গায়ের প্রতিটি অংশে লিখে দেবে খুনি, নির্দোষ ঘরের বউকে হত্যা করেছে, তাই এই শাস্তি দেওয়া হয়েছে একে। লেখাটা দেখে যেন সবার বুকে কাঁপন ধরে। তার ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দে। কখনো এই পৃথিবীতে অন্য কোনো নরপশু জন্ম হলে তাদের বুক যেন কেঁপে ওঠে এই ভিডিও দেখে।
এই নিন ম্যাডাম। একজন লোক এগিয়ে দিল সেই স্টিলের বক্স। শুরু থেকে ভিডিও করেছিস না? হ্যাঁ ম্যাডাম, করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে প্রাণে মেরো না তোমরা। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। তোকে ছেড়ে দেব আর তুই পালাবি আবার? এই সুযোগ তোকে দেব ভাবলি কি করে? আর কথা বলার সুযোগ দিল না সোহেলকে। গরম সীসা ঢেলে দিল সোহেলের মুখ চেপে ধরে। আবারও এক ভয়াবহ চিৎকার দিল সোহেল। জিহবা গলে ভয়াবহ অবস্থা সোহেলের। ছাড়া মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না। খুশবুর কোমল খোলসে আব্রত কঠিন চেহারা ফুটিয়ে তোলে লৌহকণ্ঠে বলল, মনে পড়ছে 4 বছর আগে আমার আপাকে কিভাবে খুন করেছিস তুই? আপা কত হাতজোর করছিল, প্রাণ ভিক্ষে চাইছিল তোর কাছে। তুই নরপিশাচ, নিষ্ঠুর হৃদয়ের পিশাচের মন গড়ল না, ছাড়লি না আমার নিরীহ আপাকে। কি দোষ ছিল আপার? তুই আমার নির্দোষ আপার প্রাণ কেন নিলি? তোর 9 বছরের করা সংসারের কথা আমাদের জানাতে চেয়েছিল আপা, এটা কি তার দোষ ছিল? তুই যে শুরু থেকে আপাকে নিয়ে খেলছিলি, আপার জীবনটা নষ্ট করে দিয়েছিলি, তখন আমার সহজ সরল স্বামী সোহাগী আপাকে কেন ঠকিয়েছিলি? শেষ কথাটি সিংহীন ন্যায় গর্জন করে বলল খুশবু। তার 2 চোখ ভর্তি অশ্রুদের ভিড় জমেছে। অগ্নিকন্যার ন্যায় তার চোখ তখন জ্বলজ্বল করছিল প্রতিশোধের নেশায়। উন্মাদ খুশবু আস্তে আস্তে আরো এগিয়ে গেল সোহেলের নিকট। বিভৎস মুখমণ্ডল চেপে ধরে বলল, কথা বল, কথা বলতে হবে তোকে, না হলে এই যে দেখছিস এসিড, সেটা তোর মুখে পুরে দেব, যেন তোর নারী ভুঁড়ি সব জ্বলসে যায়। হুঁশ নেই তখন সোহেলের। প্রাণটা শুধু কণ্ঠনালীর আটকে আছে। এসিড নিয়ে দয়ামায়াবিহীন খুশবু ছেড়ে দিল সোহেলের মুখের ঠিক ভেতরে, যা গলায় ঢালতেই শুধু চাপা আর্তনাদ করে উঠল সোহেল। মৃত্যু যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে সম্পূর্ণভাবে। মৃত সোহেলের পুরো শরীরে নিজের সর্বোচ্চ রাগ ঝেড়ে নিল। উন্মাদের মতো চিৎকার করতে করতে প্রাণহীন দেহে আঘাত করতে লাগলো হাতুড়ি দিয়ে। লোকগুলো নির্বিকার সবকিছু দেখে যাচ্ছিল। তারা এমন ভয়াবহতা, নির্মমতা দেখে অভ্যস্ত এখন, তাই তারা এক একজন এখন জল্লাদে পরিণত হয়ে গেছে। তাদের মধ্যে একজন বলে উঠল, ম্যাডাম, লোকটা মারা গেছে, আপনি সরুন, বাকিটা আমরা দেখছি। মারা গেছে? এত তাড়াতাড়িও মরে গেল কেন? এই সোহেলের বাচ্চা, ওঠ, তোর মৃত্যু আরো নিকৃষ্ট, আরো ভয়াবহ হওয়া উচিত ছিল। হাতুড়ি দিয়ে লোহা গেঁথে দিচ্ছিল সে, আর চিৎকার করছিল। এই শুনশান জায়গায় একটি পক্ষীও নেই, থাকলে হয়তো তারা এই ভয়াবহ জায়গায় ভিড় জমাতো। 2 জন লোক দ্রুত উন্মাদ খুশবুকে সরিয়ে নিল সোহেলের লাশের কাছ থেকে। খুশবুর শরীর তখন নিস্তেজ প্রায়। সে হুঁশে ফিরতে ফিরতে বেশ সময় লাগলো। বলল, তোমরা একটা ফোন আমার কাছে দাও, আর এক্ষুনি এখান থেকে দূরে কোথাও চলে যাও। সুটকেসে টাকা রয়েছে, আর পাসপোর্ট করা আছে তোমাদের প্রত্যেকের। কিন্তু ম্যাডাম, আপনি আমাকে নিয়ে ভেবো না। এই 4 বছরে যত টাকা আমি কামিয়েছি সব তোমাদের দিয়ে দিলাম। খোরপোশের টাকা 20 লাখ, আর পতিতালয় থেকে আয় 80 লাখের ওপর সঞ্চয়, সবটা আজ তোমাদের। এটা আমার হুকুম, কোনো প্রশ্ন না করে যাও এখান থেকে। সব লোকজন সেখান থেকে চলে গেল। সবার প্রস্থানের ঘণ্টা 2 পর খুশবু কল দিল সুফলকে। অর্ধপাগল খুশবু তখন গলা ফাটিয়ে হাসছে। আজ তার উল্লাস, আনন্দ, চোখের পানিতে একাকার। গালে লেপ্টে রয়েছে নোনা জল, রক্তাক্ত সর্বাঙ্গ। কালো শাড়ির পুরোটাই তখন রক্ত দিয়ে ভয়াবহ অবস্থা। সে সোহেলের লাশকে টুকরো টুকরো করছিল এতক্ষণ, আর তার ভিডিও বানাচ্ছিল। সবকিছু ফেসবুকে ছেড়ে দেওয়া শেষ হতেই দরজা দিয়ে একটা কালো ছায়া প্রবেশ করলো। সুফল খুশবুকে দেখে অবাক হয়নি। সে নির্বিকার চিত্তে খুশবুর হাত থেকে মার্ডার ওয়েপেন নিয়ে নিল। রুমের প্রতিটি জিনিস নিল প্রুফ হিসেবে, সঙ্গে ব্যাগে ভরা সোহেলের লাশের টুকরো টুকরো অংশ। অতিরিক্ত শোকে মানুষ পাথর হয়ে যায়। সুফলকে এখন ঠিক তেমনই লাগছে। রোকন তার এমন নির্বিকারত্ব দেখে শোধালো,
আপনি ঠিক আছেন স্যার? আমাকে কি বেঠিক লাগছে? মিস রিভা, মিসেস খুশবুকে গাড়িতে ওঠান। জি স্যার। এভাবে না, হ্যান্ডকাফ লাগান মিস রিভা। থাক না স্যার, উনি তো। যা বলছি করুন। রিভা নতুন জয়েন করেছে, সেও জানে সুফলের স্ত্রী খুশবু। আইন সবার জন্য সমান, তাই হিসেব মতো সব আসামির মতোই তার সঙ্গে ব্যবহার করতে হবে। রিভা খুশবুকে নিয়ে গাড়িতে বসালো। খুশবু চাইলেই এখান থেকে পালাতে পারত, সেটা সে করেনি। না পালিয়ে সুফলকে ডেকে পাঠিয়েছে। পালানোর হলে সে আগেই পালাতো, তাকে ডেকে পাঠাতো না। কিংবা আগের খুনগুলো করে যেভাবে একটা রক্তের দাগও রাখেনি, এই খুনের ক্ষেত্র করতে পারতো সেরকমই। সেটা যেহেতু করেনি, তার মানে খুশবু আর কাউকে খুন করতে চায় না। আমি এখন অন ডিউটিতে আছি, এখন আমার কেউ কিছু হয় না। আমি একজন দায়িত্বরত অফিসার, আর সে একজন আসামি। তাকে নিয়ে চলুন। ইয়েস স্যার। কাঞ্চন? জি স্যার। সেদিন যদি আপনি আমাকে বলতেন মিসেস খুশবুকে দেখেছেন, তবে আজকের খুনটা আটকানো যেত। আপনার থেকে এরকম কিছু আশা করিনি। সরি স্যার। কাঞ্চন মাথা নত করল। তার ভীষণ কষ্ট হচ্ছে সুফলের জন্য। তার চোখে পানিও এসে গেছে। সে চোখ মুছে ইতস্তত করে বলল, আপনি ঠিক আছেন স্যার? ইয়া, অফকোর্স আমি ঠিক আছি। বারবার তোমরা একই রকমের প্রশ্ন করছো কেন? আমরা আপনাকে নিয়ে চিন্তিত স্যার, তাই। রোকন, এর আগে কি আমরা কোনো আসামিকে গ্রেফতার করিনি? বলো করিনি। আজ কেন এভাবে প্রশ্ন করছো? স্যার, সবার সঙ্গে আপনি ম্যাডামকে জড়াচ্ছেন। থামো, বলেছি না কেউ এখন আমার কিছু না। আমি ডিউটিতে আছি মানে এখন আমার আর অন্য কিছু ভাবার নেই। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী কেউই আমার ডিউটির সময় আপন না। শুধু ডিউটিতে ফোকাস করতে দাও। খুশবুকে নিয়ে গাড়িতে তুলল রিভা। বাকিরাও উঠে বসল। কাঞ্চন বারবার চোখ মুছতে ব্যস্ত। কাঞ্চন খুব ইমোশনাল মানুষ, তাই সে কান্না আটকে রাখতে পারে না। সুফল খুশবুর ব্যাপারে সম্পূর্ণভাবে জেনেছিল, কিন্তু সেটা মাত্র একদিন আগে। পাকাপোক্ত প্রমাণ ছাড়া খুশবুকে অ্যারেস্ট করা যেত না। খুশবুকে দেখে মনে হচ্ছে সে বেশ সুখে আছে। পা দোলাচ্ছে মনের সুখে। তার মুখ এবং শরীর রক্তাক্ত। শাড়ির আঁচলটা হাতের ডগায় এমনভাবে পেঁচাচ্ছে যেন এটা ছাড়া আর দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। সুফলের চোখ শুধুই খুশবুতে নিবদ্ধ। তার অনেক কিছু জানার আছে। এত কিছুর পর খুশবু কেন তাকে বিয়ে করল? তবে কি অন্যান্য স্বামীদের মতো তাকেও সুযোগ বুঝে মেরে ফেলতো? মারতই বা কেন তাদের? কি তার কারণ? গাড়ি থানার সামনে পৌঁছাতেই রিভা খুশবুকে গাড়ি থেকে নামিয়ে হিড় করে টেনে নিয়ে গেল। প্রায় ধাক্কা দিয়ে ফেলল কারাগারে। খুশবু সামান্য মুচকি এসে লৌহকণ্ঠে বলল, ধাক্কা না দিলে কি ভেতরে আসবো না আমি? এই চুপ! আমার ওপর তোমার এত রাগ কেন মেয়ে? তুই খুনি তাই রাগ? ওহো, অন্য কিছুর গন্ধ পাচ্ছি। আমি গাড়িতে লক্ষ্য করেছি তুমি আমার বরের দিকে তাকিয়েছিলে। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের মনোভাব খুব ভালোভাবে বুঝতে পারছি। কি বলতে চাইছিস তুই? রিভা আশেপাশে তাকিয়ে কারাগারের ভেতরে প্রবেশ করল। রিভা মুখোমুখি হতেই খুশবু বলল, তোমার আমার বরের ওপর এসে থেকেই নজর, সেটা আমার থেকে ভালো আর কে জানে। বোধহয় আমার বরটা জানে না তোমার তার ওপর বদনজর রয়েছে। তুমি দুদিন আগে এখানে এসেছো না? এসে একজন বিবাহিত পুরুষের ওপর নজর দিচ্ছ। নজরটা একটু ঠিক করো। বদনজর আবার সুফলের সহ্য হয় না। তোমার যেন ফাঁসি হয় সে ব্যবস্থা আমি করব। অবশ্য আমাকে খুব একটা কষ্ট বোধহয় করতে হবে না। অনেক কেস তোমার ওপর, বেশ স্ট্রং। তারপর তুমি সোজা ওই উপরে, আর আমি সুফল স্যারের হব। খুশবু রেগে গেল খুব। ক্ষিপ্র গতিতে গিয়ে গলা চেপে ধরল রিভার। রিভা হাত ছাড়ানোর চেষ্টা করল। খুশবু হাসলো সামান্য। সে হাসি দেখে রিভাও চেপে ধরল খুশবুর গলা। খুশবু হালকা করে ধরল, সে চাপ প্রয়োগ করল। কেসে উঠল খুশবু। কাশতে কাশতে বলল, আমি না থাকলেও তুমি তাকে পাবে না।
কারণ সে শুধুই আমার। ঠিক সেই মুহূর্তে সুফল প্রবেশ করলো, ভেতরে ঢুকে গেল দ্রুত পা ফেলে। কি করছেন আপনারা? মারপিট কেন করছেন? দুজন দুজনের থেকে ছিটকে সরে গেল। খুশবু সুন্দর করে গিয়ে এক কোনায় বসল। হাঁটু মুড়ে বসে রক্তমাখা নখ দাঁতে খুঁড়তে লাগলো। সুফল রিভাকে ইশারায় বেরিয়ে আসতে বলল। আলাদাভাবে বলল, আপনি ওনার গায়ে হাত তুললেন কোন সাহসে? এমন কোনো নিয়ম কি করা আছে যে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করার পরেও তার গায়ে আঘাত করতে পারবেন? কিন্তু স্যার, ও আগে। শাট আপ মিস রিভা, আপনার থেকে এমন ইনহিউম্যানিটি আশা করিনি। সুফল নিজেকে শক্ত দেখালো। সার্বিকভাবে সে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই ব্যথা কাউকে বোঝানোর নয়, কাউকে দেখানোর নয়। ভালোবাসায় বুঝি এত তীব্র বেদনা? প্রেম বুঝি মানুষকে এভাবে রক্তাক্ত করে? গত 40 ঘন্টায় সে মুখে এক ফোঁটা পানিও দেয়নি। এটা সে কাকে দেখাবে? কি করে বোঝাবে ভালোবাসার মানুষের থেকে আঘাত লাগলে কেমন পরিণতি হয়? এলোমেলো সব ব্যথারা কেমন পেটের মধ্যে গুটি পোকার মতো কিলবিল করে। সুফলের অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুটা ঘাবড়ে গেল রিভা। সুফল তেমন কিছু বলল না। এখন বাড়ি ফেরা প্রয়োজন। কে জানে বাড়ির কি অবস্থা এখন। খুশবুর কথা পারুল জিজ্ঞেস করলে সুফল কিছু বলতে পারেনি। পারুল কেঁদে কেটে একসা। বোনের খোঁজ না পেয়ে সে অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিল। নিহারি, সুফলা, রুম্পা ও মহসিন আহমেদ সবাই একজোট হয়ে ড্রয়িং রুমে বসে আছে। পারুল বলল, ভাইয়া, আপু কোথায়? চুপ করে কেন আছেন? তোমার আপু আর আসবে না। কেন? সময় হলে সব জানতে পারবে। রুম্পা বলল, তোমার ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। এদিকে বাড়ির সকলের নাজেহাল অবস্থা চিন্তায় চিন্তায়। মা, বাবা, ভাবি, বড় আপু, তোমরা নিজেদেরকে শক্ত করো। খুব কঠিন কিছুর মুখোমুখি হতে হবে তোমাদের। আপাতত এটুকু বলছি, ভাইয়া হসপিটালে। আমার ছেলের কি হয়েছে? অস্থির হয়ে জিজ্ঞেস করলেন নিহারি। মা, ভাইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ভাইয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জানি না বাঁচবে কিনা। সেই মুহূর্তে পুরো দুনিয়া যেন দুলে উঠল নিহারির। ছেলের এই অবস্থা শুনে নিজেকে স্থির করতে পারলেন না। রুম্পা নিজের পেটের ওপর হাত দিয়ে একটা চিৎকার করে উঠল, আল্লাহ গো, আমার বাচ্চার কি হবে? ও আল্লাহ! সোফালা রুম্পাকে ধরল। সোফালা ভেবে পাচ্ছে না কাকে সামলাবে সে। এদিকে মহসিন আহমেদও অনেক ভেঙে পড়লেন। সফল সবাইকে নিয়ে হসপিটালে গেল। সফল নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখছে। এখন সবার সঙ্গে সঙ্গে যদি সেও ভেঙে পড়ে, তবে যে পরিস্থিতি আরো বাজে হবে। পারুলের মন কেমন করে উঠল। তার আবার কি বড়সড় কিছু হয়েছে? সুজনের জ্ঞান ফিরেছে, লাইফ সাপোর্টে রয়েছে এখনো। সবার মাথা থেকে এখন খুশবুর কথা বেরিয়ে গেছে। সুফল পুলিশ স্টেশন চলে এলো। তার অনেক প্রশ্ন করার আছে। সে সরাসরি খুশবুর কাছে গেল। খুশবু তখনও একইভাবে বসেছিল। সুফলকে দেখে হাসল। আমি জানতাম আপনি এখন আসবেন, বলুন কি প্রশ্ন আছে? আপনি কি করে জানলেন এখন আমি প্রশ্ন করব? আমি আপনাকে বুঝতে পারি। প্রশ্ন করুন। আপনার অনুতাপ হচ্ছে না? একদম না। অনুতাপ যাদের হওয়া উচিত ছিল তারা তো হয়নি। আমার কেন অনুতাপ হবে? ঘুরিয়ে কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন, আমার ভাইকে মারতে চেয়ে আবার কেন বাঁচিয়ে রাখতে চাইলেন? আমি চাইনি তাই। কেন? সুজন ভাইয়া নির্দোষ। আমার সংসার ভাঙতে সোহেল সুজন ভাইয়াকে ইউজ করেছে। আফিংয়ের নেশায় পড়ে সুজন ভাই সোহেলের সব কথা শুনতে শুরু করে। জানি না ওই কিট আমার শ্বশুরবাড়ির ঠিকানা কিভাবে জোগাড় করেছিল। সেদিন আপনাকে মারতে চেয়েছিল লিফটের ভেতর সোহেল, শুধুমাত্র আমাকে ফাঁসাবে বলে। আর আমাদের টার্গেট ছিল সেই সব ব্যক্তি যারা ফ্রড, বউকে ঠকিয়ে অন্যত্র আবার সংসার শুরু করে। প্রথমে সুজন ভাইকে সোহেল আপনাকে খুন করাতে চেয়েছিল। তাই আমি সুজন ভাইকে গত 1 মাস থেকে কফির সঙ্গে আফিং দিতাম।
যা চিনির সঙ্গে মিশে বিষের মতো কাজ করত শরীরে। কিন্তু আমি জানতাম না সুজন ভাইয়া আগে থেকে আফিং নেন। আমাদের ভুল হয়ে গেল এখানে। আরও আগে যদি জানতাম সুজন ভাইকে সোহেল ইউজ করছে, তবে বোধহয় সুজন ভাইকে সোহেলের থেকে বাঁচিয়ে নিতাম। যাকগে, সোহেলকে খুঁজে পেতে হলেও সুজন ভাইকে আমাদের লাগতো। আমার লোকজন ছায়ার মতো সুজন ভাইকে অনুসরণ করত। আমরা সোহেলকে পেয়েও গেলাম। আমরা যতক্ষণে ওখানে পৌঁছেছি ততক্ষণে সোহেল আপনার ভাইকে চাকু চালিয়ে দিয়েছিল। তৎক্ষণাৎ আমি তাকে হসপিটাল পাঠিয়ে দিই। আর তোমার আগের স্বামীদের কেন মারতে? নারী লোভী আর নারী ঠকানো পুরুষদের বাঁচার অধিকার নেই। আমি সহজে তা কেড়ে নিতাম। সেদিন পতিতালয় থেকে আপনি তাদের ধরে নিয়ে গেলেন যারা এই পতিতালয়ের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের ধরে নিয়ে গেলেন না যারা নিজেদের ঘরে বউ রেখে অন্য নারীর শরীরে সুখ খুঁজে পেতে চায়, নিজের ক্ষুধা বাইরের নারী দিয়ে মেটায়। কই, তাদের তো জেলে পুরলেন না? তাদের জেলে পুরলে আপনার জেলখানায় জায়গা হবে তো সুফল। দেশে এখনো আইন আছে খুঁজবো। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনার নেই। হো হো করে হেসে উঠল খুশবু। চোখের কোণে পানি পড়তে দিল না সে। হাতের এক আঙুলে অশ্রু নিয়ে ছিটিয়ে দিল বৃদ্ধা আঙুল দিয়ে। তাচ্ছিল্য করে বলল, আইন? হাসালেন। কোন আইন? যে আইন আমার বোনের খুনিকে 4 বছরও ধরতে পারেনি, সে আইন। 4টে বছর আমি প্রতিটি দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছি। আমার নির্দোষ আপার প্রাণ আমার চোখের সামনে চলে গিয়েছিল। আমার আপা আমার দিকে তাকিয়ে থেকে শেষ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলেছিল, বোন তুই পালা। শেষ মুহূর্ত যে মানুষটা আমার কথা ভেবেছে, তার খুনিদের এমনি এমনি ছেড়ে দিতাম? আমি 6 মাস ঘুমাতে পারিনি। চোখের সামনে ভেসে উঠত সেই বীভৎস দৃশ্য। কষ্টে জর্জরিত মৃত্যুর সময় আমার আপার। রোজ গুমড়ে গুমড়ে মরেছি। মানসিক বিকারগ্রস্ত একজন হয়ে বেঁচেছি। তারপর সুস্থ হওয়ার পর তিল তিল করে নিজেকে গড়েছি। প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে নিজেকে তৈরি করেছি। আর্মি ট্রেনিং, ক্যারাটে, খুনের দুর্দান্ত টেকনিক আর খুব নিখুঁতভাবে প্রমাণ লোপাট করা। আবার একটা শক্তপোক্ত জায়গায় তৈরি করে শহরে পড়াশোনার নাম করে আসতাম। আর সেসব পুরুষদের সঙ্গে মিথ্যা অভিনয় করে তাদের বিয়ে করতাম। তবে তাদেরকে আমি আমাকে স্পর্শ করতে দিতাম না। মানসিকভাবে অসুস্থতার নাটক করতাম। আমাকে মারতে এলেই পুলিশের ভয় দেখিয়ে একটা চাপ সৃষ্টি করতাম। আর আমার বোনের অমর নৃশংস মৃত্যুর পর আমি হয়ে গেছিলাম বেদের সর্দারনী। এক নারীতে আসক্ত পুরুষ তো নেই। এরা এমন হয় সমকামী, না হলে বউ রেখে পতিতার এক রাতের ক্ষুদ্রের। আমি তাদের ঘরে বউ হয়ে যাওয়া শুরু করলাম যারা বউ রেখে যায় পতিতালয়। মাইয়াদের পতিতা বানাইল নোংরা মস্তিষ্কের কিছু পুরুষ মানুষ, আর তারাই রাত ফুরালে নাক ছিটকে বলে পতিতা। রাতের বেলা যাদের কাছে তারা রূপের রানী, রাত ফুরালেই বেশ্যা। তাদের দেখলেই নাক ছিটকে কেটে পড়ে। মানে পুরুষ মানুষ ঠিক রাত আর দিনের মতো। রাতের অন্ধকারে ঠিক কালপুরুষ, আর দিনের আলোয় লোক দেখানো সাধু পুরুষ। থু করে থুতু ছেটালো খুশবু, যেন পুরুষ সেসবদের প্রতি তার আজন্মের ঘৃণা। আমাকে সন্দেহ হয়নি যে পুরুষের ঘরে বউ থাকা সত্ত্বেও তার দিকে ভালোভাবে তাকায়নি, সে কখনোই এমন কাজ করতে পারে না। না, এমনও তো হতে পারে আমি বাইরে রাত কাটিয়ে আসতাম, তাই আপনার দিকে তাকাতাম না। আপনার কি মনে হয় তাহলে আপনি আমার সামনে জ্যান্ত বসে থাকতেন? সুফল জানপর্ণায় অবাক অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল খুশবুর রক্তমাখা মুখপানে। আপনার আমাকে বিয়ে করার উদ্দেশ্য কি ছিল? আপনার প্রত্যেককে বিয়ে করার কোনো না কোনো উদ্দেশ্য থাকত, কিন্তু আমায় কি কারণে, ঠিক কোন উদ্দেশ্যে বিয়ে করলেন? খুশবু শুষ্ক ঠোঁট ভিজিয়ে আলতো হাসল। খুশবুর দাঁত রক্তে রঞ্জিত। সে স্থলিত স্বরে বলল, আমি জানতাম আপনি অবধি পৌঁছাতে পারলে আমি মেইন কালপ্রিটকে ধরতে পারবো, তাই আপনাকে বিয়ে করা। জফুরা খালা জানতো না আপনি একজন পুলিশ অফিসার, কিন্তু আমি বিয়ের আগে থেকেই জানতাম
আপনি একজন পুলিশ অফিসার। আসলে গ্রামে যেমন আপনি আমাকে দেখতে যেতেন, তেমন আমিও আপনি আমাকে দেখতে আসেন বুঝছি। আমি আপনার সামনে ঘোরাঘুরি করতাম, কিন্তু এমন ভান করতাম যেন আপনাকে আমি চিনি না। এখানেও একটা প্রশ্ন, 9 বছরের সংসার আছে আমার, এই ব্লেমটা কেন দিয়েছিলে? এটা তো আমি আমার আগের স্বামীদের ক্ষেত্র করতাম। আমার বোনকে ঠকিয়েছিল সোহেল। 9 বছরের সংসার থাকা সত্ত্বেও আপাকে বিয়ে করেছিল। আমিও সেজন্য এরকম ব্লেম দিয়ে তাদের ছেড়ে দিতাম, আর পুলিশের ভয় দেখিয়ে ডিভোর্স দিতে বাধ্য করে খোরপোশের টাকা নিতাম। পরবর্তীতে যখন ওরা আবার যেত নিষিদ্ধ স্থানে, তখন তাদের মেরে ফেলতাম। মানুষ যদি অমানুষ হয়, তখন তার প্রতি কি কোনো মায়া রাখা উচিত? পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? মানুষ থেকে মানুষের অমানুষে পরিণত হওয়া, মানুষে মানুষকে ভয় পাওয়ানো। সবাইকে সুস্থ এবং সুন্দর করে বাঁচতে হলে লড়াই করতে হবে, হোক সেটা বিপথে লড়াই। আপনি এই কারণে এতগুলো হত্যা করলেন? হ্যাঁ, আমি জীবনে যতগুলো খুন করেছি তার জন্য আমার ফাঁসি হবে নিশ্চিত। আপনার আমাকে নিয়ে ভয় করছে না? আপনার ভয় করছে না? করছে তো, আপনাকে না দেখার ভয়। আপনাকে আর দেখতে পাবো না রোজ সকালে, তার ভয়। আচ্ছা, ফাঁসির আসামিদের তো একটা শেষ ইচ্ছে পূরণ করা হয়, আমারটা করবেন না? সুফল শুকনো ঢুক গিল, তার কণ্ঠ রোধ হয়ে আসছে। আপনার শেষ ইচ্ছে যখন জানতে আসা হবে, তখন জেনে নেবে জেলার সাহেব, তাকেই জানাবেন, অবশ্যই শোনা হবে। আপনাকে বলতে চাই আমি যাচ্ছি এখন। শুনবেন না শেষ ইচ্ছেটা? সুফল উঠে দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। আমার ফাঁসিটা কি আপনার বুকের ওপর মাথা রেখে দেওয়া যাবে? আমি যেন আপনার হার্টের স্পন্দন শুনতে শুনতে দুনিয়া ছাড়তে পারি। আমার মৃত্যুটা যেন আপনার বকি হয়। ফাঁসির মঞ্চটা কোনো নাট্যমঞ্চ না, ওইটা আসামিদের ফাঁসি স্থান। ওখানে আপনার এসব ইচ্ছে পূরণ হবে না। তবে যে সবার শেষ ইচ্ছে পূরণ হয়, আমারটা কেন হবে না? আমি জেলা সাহেবের পা ধরে বলবো, শেষ নিঃশ্বাসটা আমি আমার স্বামীর বুকে নিতে চাই। খুশবু হঠাৎ করে হড়বড় করে বমি করে ভাসিয়ে দিল। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হুড়মুড় করে তাকে জেলের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার জেলের আজ 15 দিন। পারুলটা কেমন আছে কে জানে। জহিরকে সে বুঝিয়ে দিয়েছিল। এরপর কি জহির পারুলের সঙ্গে কথা বলেছিল? আর তার বাবা মা, তারা কেমন আছে? তার পরনে এখন সাদা শাড়ি, জেলারদের পোশাক। জফুরাকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সেও এসবে জড়িত ছিল। তার সাজা হয়েছে যাবজ্জীবন। খুশবুর কেসটা আদালতে ওঠার পর সত্যিই তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এতে তার আফসোস নেই, বরং সে খুশি এই সিদ্ধান্তে। শুনলাম আপনি খাচ্ছেন না ঠিক করে। এসব কোন ধরনের নাটক শুরু হয়েছে? সুফলের কথায় চমকে উঠল খুশবু। ইদানিং একটুতেই কেমন সে চমকে ওঠে, ভয় পায়। তার মনে হয় সর্বক্ষণ তার আশেপাশে কেউ একজন ঘুরে বেড়ায়। সে কেমন করে যেন হাসে এখন। একা একা কত কিছুই কল্পনা করে। সে ঝলমলে হাসি দিয়ে বলল, আপনার ভাইয়া কেমন আছে এখন? ভালো। আর কদিন থাকবে ভাইয়া হসপিটালে? 7 দিন। আর কতবার একই কথা জিজ্ঞেস করবেন? যখনই আসি তখনই সেম কথা জিজ্ঞেস করেন, বিরক্ত লাগে। আচ্ছা, আর করব না। খাবার হাতে নিয়ে কেবিনের ভেতরে প্রবেশ করল সুফল। পারুল জোর করে আজ খাবার রান্না করে দিয়েছে তার জন্য। বলেছে, আপু যতদিন না আসবে আমি আপনার জন্য রান্না করে দেব। ভাইয়া, আপনার যত্ন না নিলে আপু আসলে আপুকে কি জবাব দেব? পিচ্চি মেয়েটা যেন কদিনই বড় হয়ে গেছে। এত বড় সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। এর মধ্যে সংসারের যাবতীয় কাজ সে করছে। বাড়ির কারোরই মন ভালো নেই। তার মা বাবা বোন ভাবি সবার বিষণ্ণতার সময়ে ছোট্ট পারুল একা হাতে সবটা করছে। সে এমনভাবে কাজ করছে যেন সংসারটা তার একান্তই নিজের।
তার খাবারটা সে না খেয়ে খুশবুকে দিচ্ছে। জেলের খাবার খেতে পারছে না হয়তো। নাও খেয়ে নাও, পারুল রান্না করে দিয়েছে। আমি খেলেই বমি করে ফেলে দিচ্ছি। কদিন থেকে মাথা তুলে দাঁড়াতে পারছি না, ঘুরে যাচ্ছে কেমন মাথাটা। সুফল কিছু বলল না। খুশবু কি যেন মনে করে খাবারটা নিল, হাতে নিয়ে খাবারটা তুলে ধরল সুফলের মুখের সামনে। নিন খান। মাছের গন্ধটা নিতে পারছি না, কেমন গা গুলাচ্ছে। আমি একটু আপনাকে খাইয়ে দিতে চাই। আমি খাবো না। সুফল বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, হাত নামিয়ে নিল খুশবু। মলিন হেসে বলল, পারুলের কথা বলুন, ও কেমন আছে? আমাকে মিস করে? ও কি বাচ্চা? আপনি ছাড়া ওর জন্য অনেকেই আছে। পারুলকে কিভাবে ফেস করবেন সেটার প্রস্তুতি নিন, কারণ এরপর আমি না, প্রশ্নবিদ্ধ করবে আপনার ছোট বোন। সে আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা করতে আসবে। আপনি কি ওকে বলে দিয়েছেন আমি জেলে? এত বড় একটা স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে আছি? না। রোজ আপনার কথা জিজ্ঞেস করে, আমি ইনিয়ে বিনিয়ে কথা কাটিয়ে দিতাম। বিরক্ত হয়ে আজ বলেছি, আজকে আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে আসব। আমার একটা অনুরোধ রাখবেন? পারুলকে আমার সত্যিটা জানতে দেবেন না প্লিজ। ও তো আমার মানসিকতা, অসুস্থতার কথা জানে, তাই আপনি ওকে বলবেন আমি মানসিক হাসপাতালে। আমি ওর আদর্শ, আমি ওর অনুপ্রেরণা। আমাকে নিজের আইডল মনে করে পারুল। ওর বয়স তো খুব কম। ও যদি জানে তবে আমাকে না, ও নিজেকে ঘৃণা করবে, কারণ ও ভাববে ও ভুল মানুষকে নিজের আদর্শ মনে করে জীবনের অনেকটা সময়কে নষ্ট করে ফেলেছে। জীবন থেকে ওর সুন্দর মুহূর্তগুলো হারিয়ে গেছে আমার জন্য। আমার আব্বা আম্মা যদি পারেন ওদের থেকেও লুকিয়ে রাখবেন। কেন, লজ্জা করছে? না, আবার হার্টের সমস্যা। আব্বা জানলে আবার তৎক্ষণাৎ অ্যাটাক আসতে পারে। আমি যখন মরে যাব আমার দাফন কার্য সম্পন্ন করে আসবেন, তার অনেক দিন পর না হয় তাদের বলবেন। সুফল খুশবুর দিকে ভয়ঙ্করভাবে তাকালো। কি জানি কেন ওর এত রাগ হচ্ছে। সুফল কথা বলতে পারছে না। এই মেয়েটা তাকে আর কত কষ্ট দেবে। তীব্র রাগে খুশবু দুই বাহু চেপে ধরল সুফল। কাঁধ ঝাঁকিয়ে বলল, ভালোবাসার মানুষের এই পরিণতি দেখার পর তার ভেতরটা ঠিক কতটা রক্তাক্ত, রক্তক্ষরণ হচ্ছে তা কি তুমি ছলনাময় জানো? দিনের পর দিন আমার বিশ্বাস নিয়ে খেলেছ তুমি। আমার অগোচরে অন্যকে টাকা দিয়েছ। আমার আগে অন্য আরো 3 জনকে বিয়ে করেছিলে। এরপর আমার থেকে সত্যিটা লুকিয়ে বিয়ে করেছ আমাকে। তারপর এখন বারবার মুখের ওপর নিজের মৃত্যুর কথা বলছো। আর কতভাবে ভাঙলে তোমার শান্তি হবে? কি চাইছো, আমি এবারে নিজের প্রাণটাকে শেষ করে দিই? না না, এমন কথা মুখেও আনবেন না। আমি কখনোই আপনার এতটুকুও খারাপ চাইনি। সুফলকে 2 হাতে আঁকড়ে ধরতে চাইল খুশবু। সুফল ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। সুফল বেরিয়ে আসার মুহূর্তে খুশবু বলল, আমি মরে গেলে বুঝে নেবেন আপনাকে অত্যন্ত ভালোবাসার একজন হারিয়ে গেল এই পৃথিবী থেকে। কারণ আমার মতো করে আপনাকে কেউ কখনোই ভালোবাসবে না। ভালোবাসা, যত্ন, আদর, চোখে চোখ রাখা, এসব কখনো মিথ্যা হয় না। এই জীবনের সবকিছু মিথ্যা হলো আপনাকে ভালোবাসি এটা ধ্রুব সত্যি। আমি হারালেও এসব কখনো হারাবে না। আমি জানি শেষ পর্যন্ত আপনি আমাকেই ভালোবাসবেন। সুফল ঘাড় না ঘুরিয়ে বলল, আমি চাই আমি যেন তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। ভালোবাসার চাইতে ঘৃণা করা এত কঠিন জানলে ভালোবাসার মতো ভুল করতাম না। সুফল বেরিয়ে এলো কেবিন থেকে। খুশবুর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তার ইউরিন নেওয়া হয়েছে। সুফলের এবারে ভয় হচ্ছে, ভীষণ ভয়। ইউরিন টেস্ট একমাত্র মহিলারা গর্ভধারণ করার পর করা হয়। তাহলে কি খুশবু প্রেগনেন্ট? খুশবু বসে রইল, পেটে হাত দিয়ে করুণভাবে চেয়ে রইল। সে আলাদা অস্তিত্বের অনুভব করতে পারছে। মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে কোনো একটা মাংসপিণ্ড পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চোখে নেমে এলো বাঁধ ভাঙা জল। আহ, জীবন! তার খুব ইচ্ছে করছিল সুফলকে একটাবার জড়িয়ে ধরতে, তার গায়ের গন্ধ নাকে মাখতে।
একটাবার তার নিঃশ্বাসের শব্দ শুনতে ফ্লোরে দলিত মথিত করে শুয়ে পড়ল। চোখ তার নিভু নিভু হয়ে আসছে। খুশবু স্লথ কণ্ঠে বিড়বিড় করে বলল, এক মুহূর্ত আপনাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার শ্বাস রুদ্ধকর কষ্ট হয়। আপনার ঘৃণা নিয়ে বাঁচার চাইতে ফাঁসি হওয়াটা আমার কাছে অনেক বেশি আনন্দের, সুখের। যদি এই জন্মে আপনার ঘৃণা পেলে পরের জন্মে আপনার ভালোবাসা পাই, তবে তাই শ্রেয়। আপনার ঘৃণার চাহনি এত বিষাক্ত কেন, এত ব্যথাতুর কেন? আমাকে ঘৃণা করতে পারবেন আপনি? রিপোর্ট পেয়ে সুফল মাথায় হাত দিয়ে বসে পড়ল। খুশবু 3 মাসের প্রেগনেন্ট। খুশবু জেনেও তাকে একটা বা জানায়নি সে বাবা হতে চলেছে। তার সন্তান খুশবুর পেটে। খুশবুকে এটা বুঝতে পারেনি তাকে কতটা আঘাত করলো আবারও। এমন কিছু সম্মুখীন হতে হবে সে কল্পনাও করেনি। কি হবে তার বাচ্চার? মা ছাড়া কি করে সে বাঁচবে? কি করে? সে দৌড়ে বেরিয়ে এলো হসপিটাল থেকে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আকাশে বারবার বজ্রপাত হচ্ছে। বর্ষাকালের শুরুর দিকে বৃষ্টির ঝাপটা সামলানো দেয়। সে বৃষ্টিতেই গাড়ি চালিয়ে অনেকটা দূরে অবস্থিত হলো। একটা নির্জন জায়গায় গিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। মনের মধ্যে এতদিন পর্যন্ত জমিয়ে রাখা কষ্টগুলো ভেতরটা যেন ছাড়খাড় করে দিয়েছে। একের পর এক ধাক্কায় নিজেকে দমিয়ে রাখতে পারছে না সুফল। চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। কর্দমাক্ত মাটিতে বসে আবারও চিৎকার করে উঠল সে। আকাশ পানে তাকিয়ে চিৎকার করে বলল, হে খোদা, আমার সঙ্গে কেন এমন হচ্ছে? আপনার দরবারে হাত বাড়িয়ে প্রশ্ন করলাম, কি হবে আমার নিষ্পাপ সন্তানের? কি হবে তার ভবিষ্যৎ? এত বড় শাস্তি কেন দিচ্ছেন আমাকে আল্লাহ? আমি যার ধৈর্য রাখতে পারছি না, কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছি না। আপনি বলে দিন আমি কি করব? আমার কি করা উচিত? আমার কলিজাটা যে এফর ওফর হয়ে যাচ্ছে। এতটা কষ্ট কিভাবে সহ্য করব বলে দিন আল্লাহ। সব কিছু মানতে পারবো, কিন্তু নিজের সন্তানের জন্মের আগে মৃত্যুটা কিভাবে মানব? ওই নিষ্পাপ বাচ্চাটা কেন পৃথিবীর আলো বাতাস থেকে বিতাড়িত হবে? কাঁদতে কাঁদতে অস্থির সুফল তখন কারোর অস্তিত্ব অনুভব করল। তার 2 কাঁধে হাত রেখেছে 2জন ব্যক্তি। পেছনে না তাকিয়েও বুঝলো কে হতে পারে তারা। 2জনকে জড়িয়ে ধরল সুফল। কাঞ্চন আর রোকন 2জনই সুফলের সঙ্গে কাঁদতে লাগলো। স্যার, কাঁদুন, নিজের মনের সমস্ত দুঃখকে বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে ফেলুন। বুকের যন্ত্রণাকে আর পুষবেন না। কাঞ্চন বলল, স্যার আপনি চলুন আমাদের সঙ্গে। আপনি কি জানেন না, গর্ভবতী মহিলাদের ফাঁসির কার্যক্রম হয় না? টনক নড়ল সুফলের। সে এত কিছুর মধ্যে এই বিষয়টি ভুলেই গেছিল। আমার সন্তান, আমার সন্তানকে বাঁচাতে হবে। কাঞ্চন, রোকন, তোমরা চলো। আমার সন্তানের জন্ম ওই জেলের মধ্যে কিভাবে হতে পারে? কিভাবে? আমার ছোট্ট সন্তানকে আমি আমার কাছে রাখবো। ওকে আঁকড়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। খুশবু আবারও বমি করল। বারবার বমি করায় তার শরীর দুর্বল হয়ে গেছে। অস্থির হয়ে 2 চোখ বুজে ফেলল সে। সুফল খুবই বিধ্বস্ত অবস্থায় আবার ফিরে এলো। রোকন আর কাঞ্চন না থাকলে সে এতটুকু সুস্থভাবে ফিরতে পারত না। সে ওদেরকে উপর মহলে অ্যাপিল করার জন্য পাঠিয়েছে। সে একা একা দুর্বল শরীর দুলিয়ে আসছে। রিভা সুফলের অবস্থা বেগতিক দেখে এগিয়ে এলো। তাল হারিয়ে সুফল পড়ে যেতে নিলে রিভা ধরে ফেলল। অস্থির কণ্ঠে বলল, স্যার আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? কিছু না মিস রিভা, আপনি আমাকে একা ছাড়ুন প্লিজ। স্যার আপনার শরীর ভালো না, আপনি আজ ছুটি নিয়ে নিতেন। আপনি প্লিজ বাসায় যান। এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে কেন এলেন অফিসে? প্লিজ লিভ। আমার কথা বলতে ভালো লাগছে না, বুঝতে পারছেন না? চেঁচিয়ে বলল সুফল। রিভা চমকে উঠল। ভীত চোখে একবার সুফলকে অবলোকন করে চলে গেল। বেশ অনেকটা সময় নিয়ে সুফল নিজেকে সামলে নিল। কোর্টে খুশবুর প্রেগনেন্সির রিপোর্ট পেশ করে খুশবুর ফাঁসি দেওয়া আটকে দিতে হবে, কারণ তার সন্তান নির্দোষ। একজন আসামির জন্য আদালত কখনোই একজন নির্দোষের প্রাণ নেবে না। ফাঁসির কার্যক্রম স্থগিত করা হবে রিপোর্ট পেশ করলেই। সে খুশবুর কাছে গেল, হাঁটু মুড়ে বসে বলল, এত বড় একটা সত্যি লুকাতে তোর বুক কাঁপল না পাষণ্ডী? আমার সন্তানের জীবন নেয়ার তুই কে?
একটাবার বলতে পারলি না তুই মা হতে যাচ্ছিস? তোর কি সত্যি অধিকার আছে আমার সন্তানকে আমার থেকে আলাদা করার? কেন করলি তুই এটা আমার সঙ্গে? কেন আমাকে বারবার আঘাতের পর আঘাত দিচ্ছিস? কেন? খুশবু দুই চোখ ভর্তি জল, দুই চোখ পেয়ে অশ্রুকণারা গড়িয়ে পড়ছে। এই কাঁদবি না, তুই কাঁদলেই তোর এত বড় অন্যায়ের ক্ষমা হবে না। এসব কুমিরের কান্না অন্য কাউকে দেখাবি। শুনে রাখ, তোর মৃত্যুর পর আমি তোকে ক্ষমা করব না। তোকে আমি খুব ঘৃণা করি, খুব। আমি তোকে কখনো ক্ষমা করব না। আমার সন্তানকে আমি জন্মের পর আমার কাছে নিয়ে যাব, তুই তাকে দেখতে পাবি না পর্যন্ত। যে মা সন্তানকে পৃথিবীতে আসার আগে শেষ করে দিতে চায়, তার সেই সন্তানকে দেখার অধিকার নেই। করুণ চোখে তাকালো খুশবু, পেটে হাত দিয়ে দু চোখ বন্ধ করে শুয়ে পড়ল। খুশবু বলতে চাইল, আমি আপনার জন্মদিনে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই বলিনি। কিন্তু আমি আপনাকে সে কথা বলতে পারিনি, কারণ এখন আমি চাই আপনি আমাকে অনেক বেশি ঘৃণা করুন। আমাকে ঘৃণা করে যদি আপনি ভালো থাকেন, তবে আমি কি করে সেই ভালো থাকাটা আপনার থেকে কেড়ে নিতে পারি? আমি আপনার চোখে ঘৃণিত কেউ হয়েই থাকি না হয়। আমি জানি অন্যায় আর ভুল দুটো আলাদা জিনিস। ভুলের ক্ষমা হয়, সংশোধন থাকে, কিন্তু অন্যায়ের থাকে শুধু ঘৃণা। খুশবু স্বপ্ন দেখছে তার ছোট্ট মেয়ে হাঁটি হাঁটি পা করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। আপনার স্ত্রীর মানসিক অবস্থা ভীষণ শোচনীয়। সে রক্ত দেখলে আক্রমণাত্মক হয়ে ওঠে। এটা কি আপনারা জানতেন? না, তবে এটা জানতাম সে মানসিকভাবে বিকারগ্রস্ত। এর আগে ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, আমার বন্ধুকে দেখিয়েছি। রোজ রাতে ওষুধ দিতাম। কিন্তু আপনি কি এটা জানতেন আপনার দেওয়া ওষুধে কোনো কাজই হয়নি? আপনি ওষুধ দিল, অপর দিক থেকে অন্য একটি ওষুধ তাকে দেওয়া হতো যেন আপনার ওষুধ কাজ না করে। হয়েছেও তাই। কেউ ওকে এমন ওষুধ দিত, কখন দিত আমি জানি না। বুঝতেই পারছি না কিছু। সুফল উন্মাদের মতো আচরণ করছে। ডক্টর তাকে সামলাতে বলল, রিল্যাক্স মিস্টার সুফল। দেখুন, এরপর মিসেস খুশবুর বেবি হওয়ার সময় যদি সে কোনোভাবে ব্লাড দেখে, তবে আপনার বেবির লাইফ রিস্ক হতে পারে। দেখা গেল তিনি সবকিছু ভুলে বাচ্চাকে মেরে ফেলতে চাইছে। আরও কিছু কমপ্লিকেশনস রয়েছে মিসেস খুশবুর মাঝে। ওনার মা হয় লাইফ রিস্ক রয়েছে, হয় বাচ্চাকে না হয় আপনার স্ত্রীকে, যে কোনো একজনকে বাঁচাতে পারবো। যদি বাচ্চাকে বাঁচাতে চান, তবে আপনার স্ত্রীর মৃত্যু ঝুঁকি নিতে হবে। এসব কি বলছেন ডক্টর? ওনার রিপোর্ট তো তাই বলছে। মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ আপনার স্ত্রী। সে রক্ত দেখে শুরুতে ভয় পেল, পরবর্তীতে রক্ত দেখলেই খুন চেপে বসে তার মাথায়। সাধারণত যারা ইম্পালসিভ হয় তারা কোনো ভয়াবহতার শিকার হলে সহ্য না করতে পারে না। ছোট ছোট বিষয়কে তারা তখন অনেক বড় কিছু ভেবে বসে। এ ধরনের রোগী একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করে। এতটুকু বোঝার উপায় নেই সে অসুস্থ না সুস্থ। সাইকো বলা যায় এই ধরনের কিলারকে। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সে রক্ত না দেখে ফেলে। সুফল মলিন মুখে রিপোর্ট নিয়ে উঠে এলো। তার মানে আগের যে খুনগুলো সে করেছে কোনো না কোনোভাবে ব্লাড দেখেছে, সেজন্য সবাইকে এরকম নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ স্টেশন গিয়ে সুফল জফুরার নিকট গেল। জফুরাকে প্রশ্ন করলে অনেক কিছু জানা যাবে। জফুরা সুফলকে দেখেই ঘাড় ফিরিয়ে তাকালো। সুফলকে আগের তুলনায় এখন তার ভীষণ ভয় লাগে। সুফল ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল, খুশবুকে বিপদে নিয়ে যাওয়ার কারণ কি? মম্মম মানে? খুশবু যখন খুনগুলো করত আপনি সেখানেই থাকতেন? হ্যাঁ, থাকতাম। আপনি তাকে আটকানোর চেষ্টা করেননি? না। কেন? আমি এটাই চাইতাম যে খুশবু ওই জানোয়ারগুলোকে মেরে ফেলুক, তাই। কেন চাইতেন? আপনার তো কোনো শত্রুতা থাকার কথা না। জফুরা জবাব দিল না, নত মস্তকে বসে রইল। সুফল হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করল, আবারও বলুন। জফুরা খালা, খুশবু যখন খুনগুলো করত আপনি কি করতেন? শুধুই দাঁড়িয়ে থাকতেন? ভয়ে ঢোক গিলে জফুরা। তার মধ্যেকার সত্যিটা এখন বেরিয়ে আসতে চলেছে। বাঁচার পথ নেই।
সত্যিটা কি আপনি বলবেন নাকি রিমান্ডের ব্যবস্থা করব? সেদিন খুশবুকে বাঁচাতে আপনি কেন গেছিলেন? আরও তো অনেক অনেক মানুষ ছিল, তাদের মধ্যে আপনিই প্রথম ব্যক্তি যে ওখানে পৌঁছে যান খুশবুকে বাঁচাতে। না না, রিমান্ডে নিতে হবে না, আমি বলছি। আমি খুশবুকে সেদিন ও দুলাভাইয়ের হাত থেকে বাঁচানোর পর ফোন দিয়ে আটি, যে কোনোভাবে খুশবুকে পতিতা বানাবো। ও অনেক সুন্দরী ছিল, তাই ওর ওপর আমার আগে থেকে নজর ছিল, তাই সবসময় ওকে ছায়ার মতো অনুসরণ করতাম। আমিও সেদিন খুশবুর বড় বোনের খুন হতে দেখেছিলাম জানালা দিয়ে। এরপর থেকে খুশবুকে উস্কে দিতাম যেন সে প্রতিশোধ নেয়, না হলে তার বোনের আত্মা শান্তি পাবে না। আমি জানিও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল স্বচক্ষে নিজের বোনের নির্মমভাবে মরতে দেখে। প্রথম দিন যখন আমি একজনকে মারতে গেলাম, সেদিন খুশবু রক্ত দেখি সাইকো হয়ে গেছিল। আমার আগেও নিজেই গিয়ে লোকটাকে খুব বিশ্রীভাবে মেরে ফেলল। আমি হতভম্ব হয়ে ওকে দেখছিলাম সেদিনের পর থেকে সেভাবেই আমি ওকে রক্ত দেখিয়ে ওর মাঝে সাইকোটাকে জাগিয়ে দিতাম। হ্যাঁ, খুশবু বিয়ে করতে আলাদা আলাদা ব্যক্তিকে, তবে তাদের মেরে ফেলার উদ্দেশ্যে না, শুধুমাত্র মানসিকভাবে জ্বালাতন করতে। ব্ল্যাকমেল করে ডিভোর্স দিতে বাধ্য করে নিঃস্ব করে দেওয়াই ছিল ওর মূল উদ্দেশ্য। কিন্তু খুনের জন্য আমি উদ্বুদ্ধ করতাম, রক্ত দেখাতাম। ওকে বলতাম এদের মতো লোককে বাঁচিয়ে রাখলে আরো নিরীহ মেয়েদের ঠকাবে, তাই ওদের বাঁচতে দেওয়া যাবে না। বলতাম যে তোর বোনের খুনিকে আরো নৃশংস মৃত্যু দিতে হবে। খুন করার পর খুশবু একদম শান্ত, নিস্তব্ধ হয়ে যেত, কারণ ও নিজেই বুঝতে পারত না ও কি করেছে। আমি ওকে একটা মেডিসিন দিতাম যেন ওর মানসিক ভারসাম্য না ফিরে। তার মানে আপনি ইচ্ছে করে এসব ওকে দিয়ে করিয়েছেন, ওর চিকিৎসা না করিয়ে? হ্যাঁ। আপনি কেন ওকে দিয়ে এসব করিয়েছেন? কেন? কারণ আমার পুরুষ জাতির প্রতি ঘেন্না এসে গেছিল। আমাকে আমার নিজের ভাই ধর্ষণ করেছিল। আমার নিজের ভাইয়ের কাছে ধর্ষণ হওয়ার পর আমি আবারও একটা জানোয়ারের কাছে ধর্ষণ হই। ওই লোকটা ছিল আমার ভাইয়ের বন্ধু। ওর আমার প্রতি নজর ছিল আগে থেকেই বুঝতাম। ভাইয়াকে বললে ভাইয়া গায়ে মাখত না। আমার ভাই আমার প্রতি নির্যাতনে দিনে দিনে আমার পুরুষদের প্রতি ঘেন্না বাড়ল। পরপর আলাদা আলাদা ব্যক্তির কাছে ধর্ষিত হওয়ার পর আমার মনটা এমনভাবে বিষিয়ে গেল যে আমি আর সেখান থেকে বেরোতে পারিনি। খুশবুকে কেন ব্যবহার করলেন? খুশবুকে ব্যবহার করতে চাইনি, ও অনেক সুন্দরী ছিল। যেহেতু আমি ওদের বাড়িতে যাওয়া আসা করতাম, তাই আমার মাথায় ওকে দেখেই এসব প্ল্যান আসে। ওকে পতিতাদের রানী বানাবো। ওর রূপ দেখলেই কাস্টমার বাড়বে জানা ছিল। আমাকে খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি খুশবুকে বাগে আনতে। আরও আমার কাজটা বেশি সহজ হয় ওর বোনের মৃত্যুর পর। আমি ওকে এই বিষয়ে নানানভাবে উস্কি দিতে থাকি। যেহেতু আমি জানতাম রক্ত দেখলে খুশবু মানুষ থেকে সাইকো হয়ে যায়, তখন থেকে একের পর এক খুন করার আগে আমি প্রথম আঘাত করতাম ওই লোকগুলোকে। আর রক্ত দেখলে খুশবু অন্য জগতে চলে যেত। খুশবু আর খুশবু থাকতো না, অন্য একজন হয়ে যেত, যাকে আমি নিজেও ভয় পেতাম খুব। আমি নিজে ওর খুন চেপে যাওয়ার দৃশ্য দেখে সেখান থেকে কেটে পড়তাম। তার মানে খুশবু এসব খুনের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত ছিল না। আপনি নিজেও এসবের সঙ্গে সমানভাবে যুক্ত ছিলেন, তবে শাস্তি এবারে সমান সমান হবে। জফুরা কিছু বলে না, চুপচাপ নিজের মতো গিয়ে বসে থাকে। নিজের ভাইয়ের কাছে ধর্ষণ হওয়ার পর সে কেমন ছিল কেউ কি জানে? কাকে বলতো সে? কাকে বলতো যে আমার বাবা মা মারা যাওয়ার পর আমার ভাই আমাকে জোর করে ভোগ করেছে দিনের পর দিন? সঙ্গে নিয়ে আসতো নানা আজে বাজে ছেলেদের, যাদের থেকে আমার শরীরের বিনিময়ে টাকা কামাতো আমার ভাই। জহিরের সঙ্গে পারুল শেষবারের মতো দেখা করতে এসেছে। এমনিতেই তার মনটা বিষাদে ভরে আছে। কোনো রকম খোঁজ নেই তার বোনের। একবার শুধু দেখা করতে গেছিল সে, সেটাও 7 মাস আগে। জহির তাকে নানাভাবে বিয়ের জন্য রাজি করাতে চেয়েছে, কিন্তু সে প্রতিবারই প্রত্যাখ্যান করেছে জহিরকে। সে জহিরকে ভালোবাসে কিনা জানে না, তবে সে সত্যিই কোনো সম্পর্কে জড়াতে চায় না। একের পর এক ধাক্কায় সে ধসতে গেছে।
বনেদেশ জীবনের এই হাল দেখে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে। ভালোবাসার প্রতি বিশ্বাসটা ঠুনকো হয়ে গেছে। জহিরের চোখ মুখ লাল হয়ে আছে। দূরত্ব কমে আসে, জহিরের মুখ স্পষ্ট দেখছে পারুল। এক কদম করে আগাচ্ছে আর আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তার মুখ। পারুল ক্যাফের আশেপাশে তাকালো, ঘড়ি দেখে বোঝালো সময় কম। জহির আনমনে হাসে, তার মুখে মলিনতার ছোঁয়া। ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয় বিনিময়? সে শুষ্ক ঠোঁট এলিয়ে আলতো হেসে শুধালো, কেমন আছেন পারুল? ভালো। আমাকে জিজ্ঞেস করবেন না? আমার জানার প্রয়োজন নেই। আচ্ছা, আমাকে ফিরিয়ে কেন দিচ্ছেন বারবার? আমি কালো তাই? আমি কোনো উত্তর দেব না। শেষবারের মতো দেখা করতে এসেছি, ব্যাস। আপনি আজ কোনো সম্বোধন ছাড়াই কথা বলছেন, কারণ কি? তুই বলতে বাচ্ছে? জানি না, কাজের কথা আসা যাক। আমাকে বিয়ে করলে কি হবে? কারণটা শুনতে চাই শুধু। আমাকে কি ঘৃণা করেন আপনি? না। ভালোবাসেন? জানি না। তাহলে ফেরানোর কারণ কি? বিয়ের পর কি ভালোবাসা যায় না? আমি কাউকে ভালোবাসতে চাই না, তাই বিয়ে করার প্রশ্ন আসে না। এমন করে কথা কেন পেঁচাচ্ছেন? আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি আমাকে ভালোবাসেন, তাও কেন অস্বীকার করছেন? অস্বীকার করছি। আর কিছু? আপনার বোনের ইচ্ছে আমি যেন আপনাকে বিয়ে করি। ও, তার মানে ভালোবাসা থেকে নয়, আমার বোনের ইচ্ছেতে বিয়ের কথা হচ্ছে, তাই তো? ওহো, ভুল বুঝলেন। আমি আপনাকে ভালোবাসি, এর চেয়ে সত্যি আর কিছু নেই। শুধুমাত্র আপনার বোনের ইচ্ছেতে তো আমি আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিতাম না। ভালোবাসি তাই বিয়ে করতে চাই। আপনার আর আমার সম্পর্কের বৈধতা নিশ্চিত করতেই এত কাঠখড় পোড়াচ্ছি। কাঠখড় পোড়ানো বন্ধ করা হোক, কারণ আমার সিদ্ধান্তে আমি অটল। জহির কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই পারুলের ফোন বেজে উঠল। তৎক্ষণাৎ পারুলের দু চোখ ছলছল করে উঠল। জহিরকে কঠোর গলায় কথা বলতে তার একটু ইচ্ছে করছে না, তবুও সে বলছে। ফোন রিসিভ করলো পারুল। হ্যাঁ বলুন। কোথায় তুমি? আমি এই আশেপাশে আছি। আমি ঠিকানা দিচ্ছি, চলে আসো। আচ্ছা, আসছি। সুফল সদ্য জন্ম না ফুটফুটে শিশুটির দিকে তাকিয়ে আছে। আজ থেকেই শিশুটি তার বাচ্চার একমাত্র অবলম্বন। কোনো পিছুটার নেই। ছিল, তবে এখন আর থাকবে না। তার ভালোবাসার চিহ্ন সে আজীবন নিজের কাছে রেখে দেবে। খুশবুর ফাঁসির রায় হয়েছিল বাচ্চা জন্মের 5 বছর পর। বাচ্চার বয়স যখন 5 বছর হতো, তখন তাকে ফাঁসি দেওয়ার রায় হয়েছিল। কিন্তু আজ খুশবু সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেছে। সুফল সন্তানকে বুকে আঁকড়ে ধরল। দু চোখ তার আজ শূন্য। খুশবুর মৃত্যুর পর তার কষ্ট হচ্ছে না কেন? কেন কষ্ট হচ্ছে না? মেয়েকে পেয়ে কি তার কষ্ট ঘুচল? অথচ সে খুশবুকে অনেক ভালোবাসে। পারুল হসপিটালে এসে দেখল খুব স্বাভাবিক ভঙ্গিমায় সুফল সন্তানকে বুকে চেপে ধরে বসে আছে ফ্লোরে। নিতান্তই অস্বাভাবিক দৃশ্য, তবুও পারুল স্বাভাবিকভাবে নিতে পারল না। কোলের বাচ্চাটি হাউমাউ করে কাঁদছে। পারুল ছুটে এলো। সুফলের কোল থেকে বাচ্চা নিতেই তার মুখে হাসি ফুটল বাচ্চাকে দেখে। একদম তার আপার চেহারাটা পেয়েছে বাচ্চা, যেন খুশবুর মুখটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চার মুখে। বাচ্চা কান্না করছে এত, নিশ্চয়ই খিদে পেয়েছে ওর। আপু কেমন আছে? ওকে দেখতে যেতে দেবে এখন? পারুল বাচ্চাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করে। নানান কথা বলে বাচ্চার কান্না থামানোর চেষ্টা করলো। হঠাৎই সুফল বলে উঠল, তোমার আপু মারা গেছে পারুল। পারুলের চলতি পা থেমে গেল। স্তব্ধ হয়ে দিক বিদিক শূন্য হয়ে বাচ্চাকে কোলে নিয়ে জ্ঞান হারালো। সুফল সেদিকে তাকিয়ে বাচ্চাকে কোলে নিল। পারুলকে ডাকতে ডাকতে বলল, পারুল ওঠো। প্রতিটি জীবিত প্রাণীকে একটি নির্দিষ্ট সময়ের পর মরতে হবে, তাই এত দুঃখিত হইও না। কি আশ্চর্য, তোমরা মেয়েরা এমন হুটহাট অজ্ঞান হও কেন বলো তো? সুফল বাচ্চাকে কোলে নিয়ে ডাক্তার ডাকতে গেল। পারুলের জ্ঞান ফেরাতে হবে তো। সে খুব স্বাভাবিকভাবেই বাচ্চার সঙ্গে হেসে হেসে কথা বলছে। ও মেয়ে, কি সুন্দর করে তাকাচ্ছ। আজ থেকে তোমাকে জিসা বলে ডাকবো। জিসা, সুন্দর নাম না? অবশ্যই সুন্দর নাম। আমি তোমার বাবা, আমি কি বাজে নাম রাখতে পারি?
আমাকে চিনে রাখো, বুঝলে? আর শোনো, তোমার মা কিন্তু নেই। এই নির্মম সত্যটা আমি তোমাকে জানিয়ে দিলাম। তুমি কিন্তু আবার তোমার খালামনির মতো জ্ঞান হারিয়ে ফেলো না। হা হা, হো হো করে হেসে উঠল সুফল। কি বিচিত্র দৃশ্য! বাচ্চাটি ঠোঁট এলিয়ে কেঁদে উঠল। আজ 5 বছর হয়েছে সুফল রোজ খুশবুর কবরের কাছে আসে মেয়েকে নিয়ে। মেয়েকে গল্প বলে, ঘুরিয়ে নিয়ে যায়। পারুলকে বিদেশে পাঠাতে চেয়েছিল সুফল, তবে পারুল যায়নি। সে নিজ দায়িত্বে খুশবুর সন্তানকে লালন পালন করছে। লোকে নানান কথা বলে, তবে তারা কেউই সেসবে ধার ধারে না। পাপা, আমরা এখানে কেন আসি? তোমার মায়ের সঙ্গে দেখা করতে আসি। কিন্তু আমার মা তো পারুল, ওকে তো দেখতে পারি, তবে আমার এই মাকে কেন দেখা যায় না? তোমার এই মা অদৃশ্য, তাই আমরা মরে যাওয়া মানুষকে দেখতে পাই না। প্রত্যেক জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আমি, তুমি, তোমার পারুল মা সবাই মরে যাব। তাই কারোর মৃত্যুতে দুঃখ পাবে না, কারণ মানুষ মরে গেলে তাদের কষ্ট কমে যায়। ভালোবাসা শব্দটা সবসময় নতুন, কখনোই তা মলিন হয় না। এর রং ধূসর নয়, কিংবা বর্ণহীনও নয়। যা আছে তা রংধনুর রঙে রাঙানো। হোক না সেটা অনেক বিভেদ, তারপরেও ভালোবাসা শুধুই ভালোবাসা। সব কিছুর পর বলবো, শুধুই ভালোবাসাটাই আমাদের জীবনে প্রাধান্য বেশি পায়। প্রতিটি মানুষ ভালোবাসার কাঙাল। ভালোবাসা যেখানে বিদ্যমান, সেখানে আর কিছু সংঘাত আপনাকে টলাতে পারবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হেরে যায় নিজের কাছে, বাস্তবতার কাছে, সবার কাছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।